আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আল আমিন স্যার, প্রভাষক, বাংলা বিভাগ, আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ। আমরা রিভিশন করছিলাম, তার ধারাবাহিকতায় আমরা প্রত্যয় শিখছিলাম। প্রকৃতি এবং প্রত্যয় সম্পর্কে অলরেডি তোমরা জেনেছ। এখন আমরা প্র্যাকটিক্যালি প্রকৃতি প্রত্যয়ের ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব। প্রকৃতি এবং প্রত্যয় এটা তোমাদের কাছে খুবই সহজ হয়েছে আশা করি। এখন আমরা সরাসরি প্রত্যয় নির্ণয়ে চলে যাব। সেক্ষেত্রে তিন ধরনের প্রত্যয় রয়েছে আমাদের। একটা হচ্ছে বাংলা প্রত্যয় এবং সংস্কৃত প্রত্যয়। তো বাংলার মধ্যেও বাংলা কৃত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তো সেখান থেকে আমরা আজকের ক্লাসে সংস্কৃত কৃত প্রত্যয় সম্পর্কে আলোচনা করব। কথা না বাড়িয়ে সরাসরি আমরা আলোচনায় চলে যাচ্ছি। আবার একবার তোমাদেরকে স্বাগত। আমি আছি আলামিন স্যার, জেনেছো অলরেডি। দেখো, উপরে তিনটা উদাহরণ দেয়া আছে কৃত প্রত্যয়ের। চল যোগ মান, চলমান, মানে চলমান থেকে চল যোগ মান, পড়া থেকে পর যোগ আ, জয় থেকে। দেখো, উপরের দুইটা উদাহরণ প্রথমে আমরা খেয়াল করি। আমরা যদি সন্ধির নিয়মে যাই, আমাদের কাছে কিন্তু বিষয়টা সহজ হয়ে যাচ্ছে। চল যোগ মান, এখানে হর্ষ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। যেহেতু এটা ধাতু, এই জন্য ধাতু চিহ্ন আমরা দেব পরা, পর যোগ আ। আমরা এগুলো আমাদের মুখস্থ ওই ধাতুগুলো, এবং আমাদের কাছে খুবই সহজ। তো পরীক্ষায় খাতায় কিন্তু মূলত এরকম সহজটা আসবে না। এখান থেকে আসতে পারে দুই একটা, কিন্তু এরকম সহজটা কিন্তু পরীক্ষার সময় আসবে না। সেক্ষেত্রে কিভাবে কোন রকমের কোশ্চেন আসে, নিচের উদাহরণটা একটু লক্ষ্য করি আমরা। জয়, জি যোগ অল। দেখো, একটু ব্যতিক্রম মনে হচ্ছে কিনা? সহজেই কিন্তু তুমি করতে পারবে না। এই যে চল যোগ মান, পর যোগ আ, মানে একেবারে মনে হয় যে আমরা সন্ধি বিচ্ছেদ করছি, এরকম একটা কিছু। কিন্তু নিচেরটা খেয়াল করো, ওরকম করলে কিন্তু তুমি এটাকে বিচ্ছেদ করতে পারবে না, এই প্রকৃতি প্রত্যয়টাকে নির্ণয় করতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে। তো এই নিয়ম ফলো আমরা অবশ্যই করব। পাশাপাশি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে গেলে আমাদের কিছু পরিবর্তন হয়, স্বরের এবং ব্যঞ্জনের কিছু কিছু পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলো কিভাবে হয়, এই বিষয়টি আমরা আগে দেখে নেব। তোমরা লক্ষ্য করো, শব্দের শুরুতে পরিবর্তন হয় স্বরধ্বনির, আর ধাতুর শেষে ব্যঞ্জনের পরিবর্তন হয়। এই কথাটি, এই লাইনটি অবশ্যই মনে রাখতে হবে। শব্দের শুরুতে পরিবর্তন হয় স্বরধ্বনির, এবং আর ধাতুর শেষে ব্যঞ্জনের পরিবর্তন হয়। শব্দের শুরুতে কিসের পরিবর্তন হবে? স্বরের। আর ধাতুর শেষে কিসের পরিবর্তন হবে? ব্যঞ্জনের। কিভাবে পরিবর্তনটা হয় দেখো, শব্দের শেষের এই পরিবর্তন দুইভাবে হয়। দুঃখিত, শব্দের শেষের না, এখানে শব্দের শুরুর হবে। দুঃখিত, শব্দের শুরুর এই পরিবর্তনটা দুইভাবে হয়। এক নম্বরে দেওয়া আছে, দেখো, গুণ। গুণটা কিভাবে হয়? আচ্ছা, গুণটা কি বৃদ্ধি কি, এটা আমরা না জেনে আমরা মানে আমরা এটা বোঝার চেষ্টা করি যে কি থাকলে কি হয়, শব্দের শুরুতে কি থাকলে কি হয়। খেয়াল করো, গুণের নিয়ম অনুযায়ী যদি আমাদের, যদিও দেয়া আছে হ্রস্বই দীর্ঘই, এটা থাকলে এ হবে। আসলে আমি দেখো, এদিকে একবার দিয়েছি, এদিকে একবার দিয়েছি, মানে এটা থাকলে এটা, এটা থাকলে এটা। মূলত আমাদের যেটা হয়ে থাকে, আমাদেরকে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলে। প্রত্যয়ান্ত শব্দটি দেয়া থাকে। প্রত্যয়ান্ত শব্দের মধ্যে সাধারণত দীর্ঘই হ্রস্বই থাকে না, থাকে এ। এটাকে পরিবর্তন করে আমাদের প্রকৃতি প্রত্যয় যখন আমরা লিখবো, ভাঙবো, যখন ভাঙার পরে আমরা এটা লিখবো। এদিক থেকে চিন্তা করে আমরা কিন্তু উল্টো দিক থেকে পড়তে পারি। এ থাকলে হ্রস্বই দীর্ঘই হবে, ও থাকলে হ্রস্বই দীর্ঘও হবে, এবং পর থাকলে রি হবে। অথবা তুমি যদি এভাবেও করো, হ্রস্বই দীর্ঘই থাকলে এ হবে, হ্রস্বই দীর্ঘই থাকলে ও হবে, রি থাকলে অর হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এটা থাকলে এটা হবে, এটা থাকলে এটা হবে। অর্থাৎ মূলত এই এটা থাকে প্রত্যয়ান্ত শব্দের মধ্যে, ভাঙার পরে আমরা এটা লিখি। এবং ও থাকে প্রত্যয়ান্ত শব্দের মধ্যে, প্রকৃতি প্রত্যয় ভাঙার পরে আমরা হ্রস্ব দীর্ঘও লিখে থাকি। এবার যদি উদাহরণগুলো লক্ষ্য করো, উদাহরণগুলো লক্ষ্য করলেই কিন্তু আমাদের কাছে সহজ হয়ে যাবে। আমরা আসবো উদাহরণে। ওকে, এরপর বৃদ্ধির নিয়ম অনুযায়ী পরিবর্তন কিভাবে হয় দেখো। যদি অ থাকে, আ ই ই হয়। দুঃখিত, অ থাকলে আ হয়। মূলত উল্টো দিক থেকে পরিবর্তনটা হবে। যদি শব্দের মধ্যে, প্রত্যয়ান্ত শব্দের মধ্যে আ থাকে,
সেটা অ হয়ে যায়। আমরা এইভাবে উল্টো দিক থেকে পড়বো। আবার ওই থাকলে হ্রস্বই দীর্ঘই এ হয়ে যায়, ও থাকলে হ্রস্বউ দীর্ঘউ ও হয়ে যায়, আর থাকলে রি হয়ে যায়। এখানে বৃদ্ধির ক্ষেত্রে দেখো পরিবর্তনটাও একটু বৃদ্ধি। ওখানে আছে 3টা, এখানে আছে 4টা, আবার অ থাকলে আ হয়। এখানে ওই এ থেকে কিন্তু ওই, এটা কিন্তু আবার একটু ব্যতিক্রম। সেই অনুযায়ী এটা হচ্ছে গুণের নিয়ম, এটা হচ্ছে বৃদ্ধির নিয়ম। আমরা গুণ বৃদ্ধি এত কিছু বুঝি আর না বুঝি, একটা জিনিস আমরা মাথায় রাখবো যে প্রকৃতি প্রত্যয় যখন আমরা নির্ণয় করব, প্রত্যয়ান্ত শব্দের মধ্যে মানে যেই শব্দগুলো আমাদের দেয়া থাকবে, কতগুলো শব্দ তো দেয়া থাকবে তাই না, ওই শব্দগুলোকে তো আমাদের নির্ণয় মানে প্রকৃতি প্রত্যয় লিখে ভাঙতে হবে। তো যখন আমরা ভাঙবো, মানে যেই শব্দটা দেয়া থাকবে আমাদের কোশ্চেনের উপরে, সেখানে দেয়া থাকবে এ, ও, অর, আ, ওই, ও, আর, এগুলো দেয়া থাকবে। আর এর বাম দিকে যেগুলো আছে, যেমন এখানে আছে হ্রস্বই দীর্ঘই, হ্রস্বউ দীর্ঘউ, ওখানে আছে রি, এখানে আছে অ, এখানে ওই একই হ্রস্বই দীর্ঘই এ, এখানে হ্রস্বউ দীর্ঘউ ও, ওখানে আছে রি। মূলত এই গুণ বৃদ্ধির ডানে যেগুলো আছে, এই ডানের গুলো থাকবে তোমার প্রত্যয়ান্ত শব্দের মধ্যে, পরীক্ষায় যে কোশ্চেন দেওয়া থাকবে কোশ্চেনের মধ্যে। আর বামে যেগুলো আছে এগুলো তোমাকে ভেঙে লিখতে হবে, অর্থাৎ ওটা থাকলে তোমাকে এটা লিখতে হবে, সহজে বুঝে নাও। এরপরে আর একটা পরিবর্তন আছে, দেখো ধাতুর শেষে ব্যঞ্জনের পরিবর্তন কিভাবে হয় বলেছিলাম। ধাতুর শেষে ব্যঞ্জনের পরিবর্তন হয় আর স্বরের পরিবর্তন হয় প্রথমে। কিভাবে হয়? ক যদি থাকে চ বা জ হবে, খ থাকলে ছ হবে, গ থাকলে ঝ হবে, দ থাকলে ধ হবে, ভ থাকলে খেয়াল করো, ভ থাকলে উ, আবার উ থাকলে ভ, এরকম হয়। এটা পরিবর্তনটা থাকলে ওটা, ওটা থাকলে ওটা। তবে সরাসরি যদি হ্রস্ব উকার যদি আমাদের থাকে, এই উকারটা যদি সরাসরি থাকে, তাহলে তার কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে এই যে পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করব, এই পরিবর্তনের ক্ষেত্রে দেখো উপরে গুণ বৃদ্ধির পরিবর্তন হোক আর যেই পরিবর্তন হোক, যদি কখনো পরিবর্তন হয়ে ন, কয়রা, ফলা, ধ, গ এগুলো আসে, তাহলে সাধারণত এগুলোর প্রতি কি হয়? এগুলোর উপরে দীর্ঘিকার হয়। আমরা উদাহরণগুলো যদি লক্ষ্য করি, খেয়াল করে এখানে 2টা উদাহরণ দেওয়া আছে। উদাহরণের মাধ্যমে আমরা গুণ বৃদ্ধির নিয়ম প্লাস এই যে নয় দীর্ঘিকার হলো, এই নিয়মটা আমরা এখানে শিখব। দেখো এখানে একটা দেয়া আছে, উদাহরণ দেয়া আছে ঔপন্যাসিক। ঔপন্যাসিক আমরা যদি এটাকে ভাঙি, আমরা যদি এটাকে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করার চেষ্টা করি, তাহলে কি হওয়ার কথা ছিল? ঔপন্যাস যোগ ইক, কিন্তু কি হয়েছে দেখো, উপন্যাস যোগ ইক। এখন কিভাবে উ হলো? এই এখানে আছে ওই, এখানে উ কিভাবে হলো? আমরা যদি এই বৃদ্ধির নিয়মের মধ্যে লক্ষ্য করি, ওই থাকলে উ, উ, ও, মানে হ্রস্ব উ, দীর্ঘ উ, ও, এই তিনটার যে কোনো একটা হবে। তার মানে আমরা এখানে কি লিখবো? যেখানে এখানে যেহেতু এখানে দীর্ঘ উ হয় না, উপন্যাস লিখতে দীর্ঘ উ না বা ও না, এখানে কি হবে? উ হবে। দেখো এই বৃদ্ধির নিয়ম অনুযায়ী ও থাকার কারণে এখানে উ হয়ে গিয়েছে। এভাবে স্বরের পরিবর্তন কিন্তু এখানে হয়ে গিয়েছে। এরপরে নেতা, এটাকে যদি আমরা পরিবর্তন করি, দেখো এটা মূলত এই ক চ এর পরিবর্তনটা এখানে না, নেতার পরিবর্তনটা কিভাবে হয়েছে দেখো, যদি তা থাকে তাহলে 30 হয়, এটা আমরা পরে বোঝাবো। তবে এই যে নে যদি থাকে, কখনো ন আসে পরিবর্তন হয়ে, এবং সেক্ষেত্রে কি হয়? আসলে সাধারণত দীর্ঘ ইকার হয়, নয়ের উপরে কি হবে? দীর্ঘ ইকার হবে। এটা কোন কোন বর্ণের মধ্যে? যদি ন, কয়রা, ফলা, দ, ধ এবং গ, এই 4টা বর্ণ যদি আমাদের ধাতুর ক্ষেত্রে আসে, ধাতুর ক্ষেত্রে আমি বলছি ধাতুর কথা, ধাতুর ক্ষেত্রে যদি আসে কখনো, তাহলে আমরা দীর্ঘিকার ব্যবহার করব। যেমন ওখানে নেতাকে পরিবর্তন করেছি আমরা নি যোগ 30, 9 রসিকার আমরা দিতে পারতাম, কিন্তু 9 রসিকার কেন দেয়নি? কারণ আমাদের এখানে একটা নিয়ম দেয়া আছে। এই আমাদের যদি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হয়, অবশ্যই আমাদের কি করতে হবে? এই 4টি এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। এগুলো মাথায় না রাখলে কিন্তু আমরা পারবো না। আমরা যেটা বলছিলাম, সংস্কৃত কৃত প্রত্যয় আমরা পড়বো, তোমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি। আচ্ছা, আর একটা রুলস দেখো আছে, ধাতুর দ্বিতীয় বর্ণে রেফ থাকলে পূর্ব বর্ণের সাথে রিকার হয়। কি বলছে? ধাতুর দ্বিতীয় বর্ণে র বা রেফ থাকলে, ধাতুর দ্বিতীয় বর্ণে র বা রেফ থাকলে পরিবর্তন হয়ে কি হয়? পরিবর্তন হয়ে রি হয়ে যায়, রি।
দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে কর্তব্য। আচ্ছা, এই তব্য কিভাবে হলো সেটা আমরা পরে দেখব। এখানে দেখলাম যে তব্য চলে গেল, তব্য চলে যাওয়ার পরে বয় জফলা চলে যাওয়ার পরে এখানে থাকে ক, উপরে থাকে রেপ। তার মানে এখানে আমরা ক লিখতে পারি, আর রেপ থাকলে কি হয় এখানে দেয়া আছে দেখো, র বা রেপ থাকলে পরিবর্তন হয়ে রি হয়। তার মানে এটা এই রেপটা পরিবর্তন হয়ে ক এর সাথে রি হয়ে যাবে। এখানে রি হয়েছে যেহেতু এটি একটি কৃত প্রত্যয়, এই জন্য এটাকে আমরা ধাতুর কৃত প্রত্যয় সাধিত শব্দ, এই ধাতুর পূর্বে আমরা কি করবো, ধাতুর চিহ্ন অর্থাৎ এই রুট ওভার চিহ্ন আমরা ব্যবহার করব। আচ্ছা, উপন্যাস কি কয়টা তো আগে পড়িয়েছি। এরপরে দেখো সংস্কৃত কৃত প্রত্যয় আমরা পড়ব বলেছিলাম। সংস্কৃত কৃত প্রত্যয়ের মধ্যে অলরেডি আমরা এসে গিয়েছি। 1 নম্বরের নিয়ম খেয়াল করো, পরীক্ষায় সাধারণত কৃত প্রত্যয় থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসে থাকে। তদ্ধিত প্রত্যয়গুলো আসে থেকে যে আসে না এমন না, আসে কম, তবে হ্যাঁ তদ্ধিত প্রত্যয়গুলো তুমি সহজে নির্ণয় করতে পারবে। হ্যাঁ, আমরা পড়াবো। দেখো 1 নম্বরে যেটা দেয়া আছে, যদি কোনো শব্দের শেষে অ অথবা অয় থাকে তাহলে অল হয়ে যাবে। আমি আবারও বলছি, যদি কোনো শব্দের শেষে অ অথবা অয় থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, অয় হয়ে যাবে। এখানে যদি আমরা লক্ষ্য করি, একটা উদাহরণ দেওয়া আছে দেখো, ভয়। ভয় দেখো অয় আছে, অন্তস্থ আছে। তা এই অন্তস্তর পরিবর্তে অন্তস্থ ঝ বা অন্তস্তর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এখানে অ বা অয় যেহেতু আছে, অয় ভয়ের সাথে অ আছে না একটা আছে, এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি, অল লিখতে পারি। এরপরে দেখো অল লিখলাম, এরপর কি থাকে, শুধু ভ থাকে। আসলে ভটা কোনো ধাতু না, যেহেতু আমরা কৃত প্রত্যয় করছি সেখানে ধাতু হবে। মূলত ধাতুটা হচ্ছে ভিতু, মানে আমরা যে ভিতু বলি এই ভিতুর মধ্যে ধাতুটা আছে, মূলত ভি হচ্ছে ধাতুর জন্য আমরা ভয় রসিকার দিয়েছি, ভিতু থেকে ভয় এসছে। এরপরে এমন বিভাগ আছে ক্ষয়, খি যোগ অল। যদি কোনো শব্দের শেষে ভেঙে গিয়েছে অন থাকে তাহলে তার পরিবর্তে কি হবে, অনট থাকে। আমি আবারও বলছি, এখানে দেয়া আছে যদি কোনো শব্দের শেষে অন থাকে তার পরিবর্তে অনট হবে। ওখানে একটি উদাহরণ দেওয়া আছে দেখো, কর অন। যেহেতু অন আছে, এই অনের পরিবর্তে আমরা প্রথমে কি লিখলাম, অনট। খেয়াল করে দেখো এখানে কর অন, অন, এই যে অন আছে এই রয়ের সাথে অ ন, অন, এই অন আছে, অনের পরিবর্তে আমরা লিখলাম কি, অনট। যেহেতু অন থাকলে অনট হবে। অন চলে গেল, কি থাকে তারপরে, ওখানে থাকে কর। আমরা কি বলেছিলাম একটু আগে, কি পড়েছিলাম, ধাতুর দ্বিতীয়বারে যদি র বা রেফ থাকে তাহলে পরিবর্তন হয়ে কি হয়ে যায়, রি হয়ে যায়। তার মানে ওখানে র পরিবর্তন হয়ে রিকার হয়ে যাবে, কয়ের সাথে রিকার হয়েছে, যেহেতু এটি কৃত প্রত্যাশিত শব্দ আমরা রুট ওভার চিহ্ন দিয়েছি। তেমনি ভাবে বচন, অন এখানে চলে গেল, থাকে বস, বস, এই যে বস, চয় হর্ষ দিলাম কেন, কারণ ব্যঞ্জনকে নির্দেশ করার জন্য আমরা পড়েছি হর্ষ চিহ্ন ব্যবহার করতে হয়। ওকে, এরপরে দেখো, যদি শব্দের শেষে অক থাকে তাহলে নক হবে, শব্দের শেষে অক থাকলে নক হবে। দেখো উদাহরণ দেয়া আছে, কারক, এই যে এখান থেকে অকের পরিবর্তে আমরা নক লিখলাম, এই যে নক লেখার পরে কি থাকে, কার থাকে। খেয়াল করে দেখো এখানেই আমাদের যে গুণ বৃদ্ধির যে নিয়মটা পুরোটা চলে আসতেছে। এই একটা উদাহরণের মধ্যে দেখো, অক থাকলে নক হয়, তাই না, যেখানে কার অক, দেখো এখানে অক আছে, এই অকের পরিবর্তে আমরা যোগ চিহ্ন ওই পাশে কি লিখলাম, নক লিখলাম। এখন এখান থেকে রয়ের থেকে গেলে অ আর ক, অক চলে গেল, অকের পরিবর্তে নক লিখলাম, কি থাকে তারপরে এখানে থাকে দেখো কার, কি থাকে, কার। আচ্ছা, এখানে আমরা কার, যেহেতু কার থাকে এখানে আমরা কি লিখতে পারি, এই যে র আছে, রয়ের পরিবর্তে আমরা কি, রিকার, তার মানে কয়ের নিচে রিকার, কয়ের নিচে রিকার, এখানে আছে আকার। আচ্ছা, আ থাকলে কি হয়, আমরা গুণবৃদ্ধির নিয়ম অনুযায়ী বৃদ্ধির মধ্যে আমরা পড়েছিলাম আ থাকলে অ হয়। তার মানে এখানে কি হবে, ক্রি যোগ ন, কি হবে, কার। আমি আবারও বলছি, অকের পরিবর্তে ন থাকে কার, রয়ের পরিবর্তে রি, এবং আকার আটা পরিবর্তন হয়ে অ হয়ে যাচ্ছে। এরপরে আছে তা দা থাকলে ত্রিশ হবে। আরেকটা বিষয় এখানে লক্ষণীয় তোমাদেরকে বলতেই হচ্ছে, সেটা হচ্ছে তোমরা বইতে দেখবা যে তা ধায়ের পরিবর্তন হয় না অনেক জায়গায়, আসলে তারা সেটা সন্ধির নিয়ম অনুযায়ী করছে। তুমি যদি সেভাবে করতে চাও অবশ্যই তোমার প্রকৃতি প্রত্যয় নির্ণয় হয়ে যাবে, বাট এটাই হচ্ছে মূলত নিয়ম। ওখানে বইতে উদাহরণের মধ্যে দেখবা যে বোর্ড কোশ্চেনগুলো যে সমাধান করেছে তারা, সেখানে কিন্তু তা ধায়ের পরিবর্তন করেনি, তায়ের জায়গায় তাই লিখে দিয়েছে, অর্থাৎ পরিবর্তন করেনি। আমরা কিন্তু পরিবর্তন করে লিখতে পারি, না করেও লিখতে পারি। ওকে,
কিভাবে তা ধা থাকলে ত্রিশ হয়? আমরা উদাহরণ এর আগেও দেখেছি, নে তা, এই যে তায়ের পরিবর্তে আমরা লিখলাম ত্রিশ, যেহেতু ন আছে, হ্যাঁ, ন থাকলে কি হয়? ন থাকলে কি হয়? আমার গুণ বৃদ্ধি নিয়ম অনুযায়ী এ থাকলে ই হয়, এ থাকলে ই হয়, আমরা পড়েছি। ওকে, আর ন থাকলে নয় দীর্ঘিকার হবে। ওকে, এরপরে মান থাকলে শাংস হয়, মান থাকলে কি হবে? শাংস হবে। বর্ধমান, এই যে বর্ধমান, এই মানের পরিবর্তে আমরা লিখলাম শাংস। এবং এরপরে কি থাকে? বর্দ, রেপ থাকলে রি হয়ে যায়, এই রিপ থাকলে রি হয়ে গেছে, এখানে এখানে রুট ওভার চিহ্নটা পড়েনি, এখানে রুট ওভার চিহ্ন হবে, বৃত যোগ শাংস। এরপরে ঝ বা জ ফলা থাকলে ঘ্যান হবে, কার্য, খেয়াল করো, কার্য, জ আছে, জয়ের পরিবর্তে আমরা লিখলাম ঘ্যান। এবং এখানে যেহেতু রি আছে, রেপ আছে, রেপটা পরিবর্তন হয়ে এখানে কয় রি হয়ে যাবে। এবং আকার পরিবর্তন, মানে আ আছে, আ অ হয়ে যাবে, তার মানে হবে ক্রি যোগ ঘ্যান। এরপরে দেখো কি দেয়া আছে? উক। এই নিয়মটা একটু ব্যতিক্রম, যদি কোনো শব্দের শেষে উক, তব্য এবং কি থাকে? অনীয় থাকে, তাহলে তার পরিবর্তন হয় না। উক, তব্য, অনীয়, আমরা ক্রমান্বয়ে উদাহরণ দিয়ে আসছি। দেখো, উক যদি থাকে, উক সমান উক, যেমন এখানে ভাব উক দেওয়া আছে, ভাব উক, দেখো উক, এই উকের পরিবর্তে উকেই বসছে, আর আকার পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? আকারটা এখানে পরিবর্তন হয়ে গেছে, আকার পরিবর্তন হয়ে গেছে, ভয় রসুকার, ভূ যোগ উক হবে। এবারে তব্য থাকলে তব্যই হবে, যেমন কর্তব্য, তব্য, তব্য ওখানে চলে গেল, উপরে রেপ আছে, কি হয়ে যাবে? রিকার হয়ে যাবে, ক্রি যোগ তব্য, কর্তব্য। এখানে আছে অনীয়, অনীয় থাকলে কি হয়ে যাবে? অনীয়টা অনীয়ই হয়ে যায়, অনীয়র পরিবর্তন হয় না। এখানে আছে করণীয়, এই যে অনীয়র পরিবর্তে আমরা অনীয় লিখলাম, থাকে কর, যেহেতু র আছে, র কি হয়ে যাবে? রি হয়ে যাবে, ক্রি যোগ অনীয়। এরপরে ত থাকলে কয় ত, ত থাকলে কি হবে? কয় ত হবে, ত থাকলে কয় ত হয়ে যাবে। দেখো মুস, এখানে ধাতু চিহ্ন পড়েনি, খুব দুঃখিত। ত থাকলে কয়তা হয়ে যায় মুক্ত। এটাকে যদি আমরা পরিবর্তন করি, কয় ত, খেয়াল করে দেখো, মুক্ত, মুস যোগ, এখানে কমা করা দেওয়ার কথা ছিল, দুঃখিত, কমাটা হয়নি, এখানে এখানে একটা কমা হবে। দেখো মুক্ত আছে, এখানে ত আছে, ত এর পরিবর্তে আমরা কি লিখলাম? কয় ত লিখলাম, কয়ের পরিবর্তে আমরা কয় ত লিখলাম। এবং আমরা পড়েছি ব্যঞ্জনের পরিবর্তন ধাতুর মধ্যে কি হয়? ক থাকলে চ বা জ হয়, এখানে ক আছে, এটার ভিতরে কয়ের পরিবর্তে কি হয়েছে? চ হয়েছে। মুয়ের মু আমরা বলছিলাম উ থাকলে তার কোনো পরিবর্তন হবে না। আমি এই উদাহরণটা আবার একটু রিপিট করছি, খেয়াল করে দেখো। ত থাকলে কয়তা হবে, এখানে মুক্ত, এটা একটা শব্দ, এখানে ত আছে, ত এর পরিবর্তে আমরা কয় ত লিখলাম, কয় ত লিখলাম, এখানে ত এর পরিবর্তে কয়তা লিখেছি, এখানে কিন্তু ক রয়ে গেছে, ক এর পরিবর্তে কি হবে? চ হবে। আমরা ওখানে পড়েছিলাম যে ধাতুর ক্ষেত্রে পরিবর্তন, ক এর পরিবর্তে চ হয়েছে, এবং ময় রসুকার থাকলে পরিবর্তন হবে না, কারণ আমরা বলেছি রসুকার থাকলে তার কোনো পরিবর্তন হয় না, এখানে রুট ওভার চিহ্ন পড়বে। ঠিক তেমনিভাবে তি থাকলে কয় তি, একইভাবে পরিবর্তন হয়েছে, লক্ষ্য করে দেখো। তি থাকলে কয় তি, এই যে তয় রসিকারের পরিবর্তে কয় তি লিখলাম, এখানে ক আছে, এর পরিবর্তে চ, মু আছে, মু, রুট ওভার চিহ্ন বসবে, এটা বসানো হয়নি, খুবই দুঃখিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ছিল আমাদের আলোচ্য বিষয়। আমরা যদি কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়ের মধ্যে যে উদাহরণগুলো আমি তোমাদেরকে দিয়েছি, যে নিয়মগুলো দিয়েছি, আমরা যদি এগুলো খুব সুন্দর করে পড়ার চেষ্টা করি এবং মনে রাখার চেষ্টা করি, নিয়ম কিন্তু বেশি নয়, 8টা নিয়ম মাত্র, এই নিয়মগুলো যদি আমরা মনে রাখার চেষ্টা করি, আমাদের কাছে সংস্কৃত কৃত প্রত্যয় নির্ণয় করা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। এরপরেও কিছু ব্যতিক্রম নিয়ম আছে, যেই নিয়মগুলো তোমাদের আয়ত্ত হবে বেশি বেশি বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।